বিভিন্ন জেলা থেকে আমাদের রিপোর্টাররা থাকবে গ্রাউন্ড জিরোয়। বিভিন্ন জেলার খবর তুলে ধরবো আগামী 1 ঘন্টায়। শুরুতেই মুর্শিদাবাদের দিকে নজর রাখবো, কারণ ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলছে, ঝাড় দিয়ে অশান্তিকে বিদায় জানাচ্ছেন ব্যবসায়ীরা। যে ছবি আপনারা দেখছেন নববর্ষের সকালের ছবি, যেখানে দোকানপাট খুলছে। অন্যদিকে শামশেরগঞ্জে ধুলিয়ানের অশান্তিতে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বেদবোনা গ্রাম। রাস্তায় এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোড়া টোটো, সাইকেল, ভাঙা চোরা বাড়িঘর। সেই ছবি দেখাচ্ছি, দেখুন টোটো, আধপোড়া টোটো পড়ে রয়েছে, একাধিক বাড়ি আগুনে ভস্মীভূত, টাকা সোনার গয়না লুট, এমনকি টাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। এলাকায় মোতায়েন সিআইএসএফ ও বিএসএফ। গ্রামে জল ও খাবারের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ক্ষতিগ্রস্ত বাড়ির সমীক্ষা করছেন সরকারি আধিকারিকরা। দরজায় ঢুকে আছে, কাউন্সিলরকে এত ফোন করছি রিসিভ করে না, থানায় ফোন করছি রিসিভ করে না। তা আমরা বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে। আমরা সব ছেলেপেলা নিয়ে সবকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। সেই টাকা আমার আবার ছিনতাই করে নিয়েছে, সোনা দানা কিচ্ছু নাই। আমার ঘরের তো যা জিনিস আছে আমার টাকাটা কিংবা সোনাটা রাখতো। এই যে রাস্তাতে থাকছি এখন, চট নাই যে একটা বসি, একটা গ্লাস নাই যে জল খাই। NH 34 ভাঙচুর করার পর আমাদের গ্রামের উপরে আক্রমণ চালু করে দিল। তো আমি মেহবুব আলমকে ফোন করি, মেহবুব আলম ফোন রিসিভ করেনি। থানাতে ফোন করি, আমার ভাগ্নে একটা সেবিক আছে, ও নম্বর দিলে বলে আইসির সঙ্গে কথা বলো, তবুও কিছু করে না। আগুন জ্বলছে, 5টা র্যাব আমরাকে বলছে কি তোমরা আপনার নিজের ব্যবস্থা নিজে নাও, এখান থেকে বাড়ি ঘর ছেড়ে চলে যাও। তখন গ্রামের হাজারো হাজারো মহিলা, মেয়ে সব এখান থেকে গ্রাম ছেড়ে, ছেলেগুলো সবাই এখান থেকে গ্রাম ছেড়ে রওনা দিয়ে দিল একদম গঙ্গা পার। এমনি করে 500 টাকার নোট সব ব্যান্ডিল, জমি বিক্রি করে বাড়ি করার জন্য বাড়িতে টাকা রেখেছিল কি হ্যাঁ আজকে বাদ কাল ইট কিনবো, বালি কিনবো, সম্পূর্ণ টাকা করে রেখেছিল বাড়িতে। মুর্শিদাবাদের যারা ঘরছাড়া তারা কোথায় রয়েছেন? মালদার বৈষ্ণবনগরে রয়েছেন। আর সেই ঘরছাড়াদের খাবার পৌঁছে দিল মালদার রামকৃষ্ণ মিশন। অশান্তির ভয়ে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের পাল্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছেন অন্তত 350 জন। আজ স্কুলে তাদের শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিল মালদা রামকৃষ্ণ মিশন। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, তারা তো এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন, কিন্তু খাবারের ব্যবস্থা করলো রামকৃষ্ণ মিশন। একদমই, দেখো তমশ্রী, আজকের যে ঘটনা, রামকৃষ্ণ মিশন তারা আজকে ত্রাণ নিয়ে যায় পারলালপুর হাই স্কুলে। তুমি প্রথমে বেদবোনার কথা বলছিলে, সেই বেদবোনা গ্রাম যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেই বেদবোনা তারা পারলালপুর হাই স্কুলে এখনো এই স্কুলই তাদের কিন্তু আশ্রয়স্থল ঠিকানা। আর এখানে স্বাভাবিকভাবে সবকিছু এক লহমায় ছেড়ে আসতে হয়েছে, ফলে অনেক কিছুই প্রয়োজনীয় জিনিস সঙ্গে আনতে পারেননি তারা। আর এই অবস্থায় রামকৃষ্ণ মিশন তারা আজকে এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দিল এই যারা দুর্গত তাদের। এর পাশাপাশি শুকনো খাবার, এর পাশাপাশি কিছু খাদ্য দেওয়া হলো মালদা রামকৃষ্ণ মিশনের তরফে। আবার তোমার ব্লক প্রশাসন কালিয়াচক 3 নম্বরের তারা ওই শিবিরেই আজকে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করেন। সেখানে চিকিৎসক, একজন আশা কর্মী, তাদেরকে দিয়ে একটি ক্যাম্প করা হয়। সেখানে প্রশাসনের দাবি প্রায় 250 লোকের চিকিৎসা করা হয়েছে বিভিন্ন সমস্যার কারণে, এবং একজনের মানে গুরুতর অসুস্থ থাকায়, হার্টের সমস্যা থাকায় তাকে স্থানীয় বেজাবাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে কোনো ধরনের চিকিৎসা পরিষেবা সরকারিভাবে দেওয়া হবে এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, আশ্বস্ত করা হয়েছে শিবিরে থাকা মানুষজনকে। বেশ সেবক, রামকৃষ্ণ মিশন মালদা থেকে এসেছি। এখানে যারা দুর্গত তাদের এই পারলালপুর হাই স্কুলে আমরা জিনিস বিতরণ করলাম। গতকালও এসেছিলাম, আজকে তাই জন্য এদের তালিকা দেখে সরকারি দপ্তর থেকে যা দেওয়া হলো সে অনুযায়ী আমরা 355 জনকে প্যাকেট দেওয়া হলো। প্যাকেটের মধ্যে আমরা টুথপেস্ট, টুথব্রাশ, গামছা, সাবান, কাপড় কাচার সাবান, বিস্কুট, শ্যাম্পু ইত্যাদি দেওয়া হয়েছে। এছাড়া বাচ্চাদের জন্য হরলিক্স দেওয়া হয়েছে। আর পাল্লালপুর হাই স্কুলে 2 বিরোধী দলের সাংসদ, মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু ও মালদা দক্ষিণের কংগ্রেসের যিনি আছেন সাংসদ ঈশা খান চৌধুরী, তারা সেখানে পৌঁছন এবং তার আগে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাও করা হয়। এবং রাজ্য সরকারের তরফে যেখানে আশা কর্মীরা পৌঁছে যান, চিকিৎসকরা পৌঁছে যান, এক চিকিৎসক 8 আশা কর্মী অসুস্থ হওয়ায় এক আবাসিককে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়।
আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পাল্লালপুরে হাই স্কুলে দুই বিরোধী দলের সাংসদ, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং মালদা দক্ষিণের কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী, তারা যান এবং তারপর কি হলো জানাবে সেবক, রয়েছে আমার সঙ্গে সেবক। একদমই, দেখো আজকে উত্তেজনা ছড়ায় এই শিবিরে, কারণ প্রথমেই এখানে পৌঁছে যান মালদা উত্তরের সাংসদ বিজেপির খগেন মুর্মু। তিনি এখানে আবাসিকদের সঙ্গে কথা বলেন, সদ্যজাত নিয়ে এই শিবিরে আশ্রয় নিয়েছেন, তেমন মহিলাদের সঙ্গে কথা বলেন। বেশ কয়েক ঘন্টা তিনি ছিলেন। আর এই সময় দুপুর 3টে নাগাদ মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী, যিনি এই ধুলিয়ান যে সমস্ত এলাকা, এই সমস্ত এলাকারও কিন্তু জনপ্রতিনিধি, তিনি যান এই দুর্গত মানুষের সঙ্গে দেখা করতে। কিন্তু ভিতরে সেই সময় যেহেতু বিজেপি সাংসদ ছিলেন, ফলে কংগ্রেস সাংসদ ঢুকতে পারেননি। শুধু ঢুকতে পারেননি তারা নয়, এই শিবির থেকে কিন্তু ঈশা খান চৌধুরী গো ব্যাক স্লোগান উঠে, শুধু তাই নয়, জয় শ্রীরাম স্লোগান তোলেন আবাসিকদের, এই শিবিরে থাকা মানুষজনের একাংশ। আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সেখান থেকে ঘুরে চলে আসেন ঈশা খান চৌধুরী। তিনি জানান স্থানীয় জনপ্রতিনিধি হিসাবে নিজের দায়িত্ব পালন করবেন, আবার যাবেন। আর এই খগেন মুর্মু বলছেন বাইরে কি হয়েছে তিনি জানেন না, তিনি ভেতরে মানুষজনের সঙ্গে কথা বলছিলেন। আর দুই সংসদের সম্পর্কে ঘিরে কিন্তু উত্তেজনা ছিল আজকে এলাকায়। বেশ সেবক, আমি জানি না ও এসেছিল। আর ভেতরে আমি তো সব জায়গায় সবার সাথে সাক্ষাৎ করছিলাম, দেখা করছিলাম। একটা 9 দিনের একটা বাচ্চা শিশু আছে, ওটাও দেখতে গেছিলাম। প্রত্যেকের সঙ্গে সমস্ত যারা এখানে আশ্রয় নিয়েছেন, শেল্টারে যারা আছেন, তাদের প্রত্যেকের সাথে দেখা করছিলাম। আমার বাইরে এগুলো তো কিছু জানতে পারছি না, দেখতেও পাইনি। ওদের সঙ্গে দেখা করতে এসেছি আমরা, কিন্তু এখন আমরা দেখছি যে আরেকজন এমপি আছে। আমি তো টাইম নিয়েছি অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের 3টার সময়। তো এটা একটু প্রশাসনের একটু দুটো আলাদা দুটো সাংসদ একসঙ্গে দেখে হয়তো একটু ভুল হয়েছে। আমাদেরকে আলাদা টাইম দিতে পারতাম, আমার কোনো সমস্যা নেই, আমি আলাদা টাইমে আসতাম। যেভাবে আমি জানতাম ফাঁকা টাইম হবে, আমি ওইভাবে এসেছি। ওদেরকে একটু দেখার উচিত ছিল যে দুটো সাংসদ দুটো আলাদা টাইম আসে, তাহলে এই সমস্যা হতো না। দুয়ারে রিপোর্টার। এবার চলে যাব দুর্গাপুরে। ক্যাম্পাসে বিস্ফোরণ, দুর্গাপুরে এনআইটির ল্যাবে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে ঝলসে যান অধ্যাপক সহ পড়ুয়া। আশঙ্কাজনক অধ্যাপক ভর্তি রয়েছেন হাসপাতালে। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই বিস্ফোরণ হলো কিভাবে? অধ্যাপক পড়ুয়াদের এখন কি অবস্থা? দেখো, থার্বিট ওয়েল্ডিং বিষয়ে গবেষণার কাজ চলছিল এনআইটি ক্যাম্পাসের ভেতর এবং ল্যাবের বাইরে। যে সময় গবেষণা চলছিল, সেই গবেষণা চলাকালীন কিন্তু আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। কারণ ওই ল্যাবের মধ্যে অধ্যাপক এবং পড়ুয়াদের নিয়ে গবেষণার কাজ চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরেই কিন্তু একজন অধ্যাপক এবং একজন পড়ুয়া দুজনেই কিন্তু এই বিস্ফোরণের জেরে কিন্তু ঝলসে যান। তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। যদিও অধ্যাপকের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানাচ্ছেন, এবং যে ছাত্র যিনি ঝলসে ছিলেন তার অল্প বিস্তর আহত হন এবং তার পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকদের থেকে জানা যাচ্ছে, চিকিৎসক সূত্রে। এবং এই ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। কারণ এনআইটি ক্যাম্পাসের ভেতরে কিন্তু পড়ুয়া, যে সমস্ত পড়ুয়ারা রয়েছে আরো, তারা কিন্তু তাদের একেবারে নিরাপত্তার বিষয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। অন্যদিকে নিজেদের সেফটির বিষয়েও কিন্তু তারা এই যে প্রশ্ন তুলছেন। কারণ এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ভেতরে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি, এমনই কিন্তু পড়ুয়ারা জানাচ্ছেন। বেশ অর্পণ। বসাক, উনি 64 ইয়ার্স মেল পেশেন্ট। ওনার বানটাই অনেক বেশি হয়ে গেছে, প্রায় অ্যারাউন্ড 80 to 90% এরিয়া ওনার পুড়ে গেছে। তার সাথে উনি ডায়াবেটিকও হচ্ছেন। ওনার পরিস্থিতি একটু ক্রিটিক্যাল হয়ে আছে। আমরা সঙ্গে সঙ্গে ভেন্টিলেট করেছি। এই মুহূর্তে ওনার কিন্তু হিমোডাইনামিকলি স্টেবল আছে। আরেকজন যিনি ভর্তি হয়েছেন মিস্টার আকাশ, অনেক কম বয়স, ওনার কিন্তু অনেকটা কম্পারেটিভলি কম বার্ন হয়েছে। ওনার ক্ষেত্রে আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে পার টাইম। गलत नहीं, क्योंकि वो तो काफ़ी सीनियर प्रोफेसर हैं और वो पिछले 3 दशक से फॉर लास्ट 3 डिकेड्स नहीं, सेफ्टी मैनुअल होता है, मेजर्स वो पूरा मैनुअल है, सारी चीज़ें हर चीज़ फॉलो हो रही हैं और होती आई हैं, क्योंकि वो तो खुद ही मतलब एक तरीके यहाँ पे डायरेक्टर थे हमारे, और उसके बाद अभी वो सीनियर प्रोफेसर की तरह काम कर रहे हैं। तो वो अब कहीं कुछ थोड़ा सा वो तो एक्सीडेंट हुआ है, लेकिन सेफ्टी मैनुअल्स तो पूरा फॉलो किया गया है और वो सारी चीज़ें अपने तरफ से एकदम सही हैं।
দুয়ারে রিপোর্টের এবার চলে যাব কুলতলিতে আত্মঘাতী শিক্ষক, মানসিক অবসাদে আত্মঘাতী শিক্ষক। কুলতলি তেঁতুল বেরিয়া গ্রামে ঝুলন্ত দেহ উদ্ধার। যেমনটা জানা যাচ্ছে, শিক্ষক প্রণব নাইয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, এখনো পর্যন্ত কি কারণে আত্মঘাতী শিক্ষক, কি জানা যাচ্ছে? সুইসাইড নোটে কি লেখা রয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট? দেখো, পুলিশ সূত্রে যতটা জানা গিয়েছে, সুসাইড নোটে তার মৃত্যুর জন্য কাউকে সে দায়ী করেনি এবং পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকে বাবা মাকে দেখতে সে অনুরোধ জানিয়েছে। এবং স্থানীয় মানুষজন এবং তার বাবা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ কয়েক দিন ধরেই সে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন, কারোর সঙ্গে তেমন একটা কথা বলছিলেন না। গতকাল স্বাভাবিক ভাবেই বাড়িতে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাতে যান এবং গত শনিবার শেষ তিনি স্কুলে গিয়েছিলেন, সেখানেও স্বাভাবিক ছিলেন বলে প্রধান শিক্ষক জানিয়েছেন। তুমি জানবে, জয়নগরের টিএস সনাতন হাই স্কুলের সে শিক্ষক বাংলার শিক্ষক ছিলেন এবং পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বেশ কিছু তার আর্থিক অনটন চলছিল, কারণ LIC-তে সে টাকা ইনভেস্ট করেছিল। তার পাশাপাশি এই চাকরি চলে যাওয়ার যে 26,000 চাকরি গিয়েছে শিক্ষকদের, এবং সেই ঘটনার পর থেকেই সে আরো চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং সেখানে কোনোভাবে তার চাকরি চলে যাবে অথবা সে অন্য কোনোভাবে সে মানসিক চাপে পড়ে এবং সেই কারণেই সে মানসিক চাপেই আত্মঘাতী হয়েছেন, এমনটাই পরিবার জানাচ্ছেন। কিন্তু এর কারণ কি, সেই জন্য পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। তার ফেসবুক অ্যাকাউন্ট এখনো পর্যন্ত খোলা যায়নি। এই ফেসবুক অ্যাকাউন্ট খোলা গেলে মৃত্যুর আসল কারণ জানতে পারবে পুলিশ, এমনটাই মনে করছে কুলতলি থানার পুলিশ। বেশ, করেছিল দাদার সাথে, LIC করে বলেছে তোমার এত টাকা দেবো। তেমন দাদা বিশ্বাস করে টাকা দিয়েছিল, আর ওই লোকটা ওর ফোন নাম্বার চেঞ্জ করে দিয়েছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওটা তো চাপ ছিল, তারপরে এই যে টেনশন, এই যে সবার চাকরি চলে যাচ্ছে, ভেবেছে আমারও যাবে। এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ভুয়ো তথ্য দিয়ে একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে চাকরি হারার প্রথম বলি 30-40টা অ্যাকাউন্ট পেয়েছি, যেটাতে এই ভুয়ো খবর, এই গুজবটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যারা এটা এই অপপ্রচার, এই গুজব ছড়ানোর চেষ্টা করছে, আমরা আইন অনুযায়ী ওনাদের এগেইনস্টে অ্যাকশন নেব, লিগ্যাল অ্যাকশন। কেন আত্মহত্যা করলো সেটা আমরা তদন্ত করে জানবো। নিশ্চয়ই যেটা বোঝা যাচ্ছে, হয়তো কোনো পারিবারিক সমস্যা হতে পারে। নববর্ষ, বাংলা নতুন বছরের প্রথম দিন, আর সেই দিনই জুট মিলে তালা। নতুন বছরের প্রথম দিনে কর্মহীন 1250 জন শ্রমিক। টিটাগড় লুমটেক্স জুট মিলের ঘটনা। সরাসরি চলে যাব, অরুণ ঘোষ রয়েছে আমার সঙ্গে, অরুণের সঙ্গে কথা বলবো। অরুণ, মালিক পক্ষের কি বক্তব্য, শ্রমিকদেরই বা কি বক্তব্য? দেখো, এই নববর্ষের প্রথম দিনই আজকে শ্রমিকরা যখন সকালবেলা কাজে যোগদান করতে আসে তখন গেটের মধ্যে দেখে সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে মালিক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে মালিক শ্রমিক একটা সংঘাত চলছিল। মালিকের দাবি হচ্ছে যে একজন শ্রমিক 2টো করে মেশিন চালাতে হবে, এমন দাবি তুলেছিল মালিক কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকরা সেই কাজ করতে নারাজ। শ্রমিকদের দাবি হচ্ছে যে আমরা একটা লোক একটা মেশিনই কাজবো, এত বড় মেশিন চালানো সম্ভব নয়। এই নিয়ে কিন্তু সংঘাত চলছিল। এরপরে কিন্তু 1250 জন শ্রমিক প্রথমে তাঁতঘরে হাত দেওয়া হয়, তাঁতঘরে শ্রমিকরা বেরিয়ে যায় ঘর কাটছে। তারপর একে একে কিন্তু সমস্ত মিল শ্রমিকরাই বাইরে বেরিয়ে আসে। এরপর মালিক কর্তৃপক্ষ বাধ্য হয় গেটের ঘর নোটিশ টানিয়ে দিতে এবং মিল কিন্তু আপাতত বন্ধ। এই নববর্ষের প্রথম দিন এই বন্ধ হওয়ায় শ্রমিক কর্তৃপক্ষ শ্রমিকরা কিন্তু একেবারে অসহায় অবস্থায় পড়েছে। তারা কি করবে বুঝে উঠতে পারছে না। তারা ইউনিয়নের দ্বারস্থ হয়েছে, ইউনিয়ন মালিকের সঙ্গে কথা বলবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন এবং এখনো পর্যন্ত কিন্তু মিল বন্ধই রয়েছে। কবে খুলবে? একটা মিল বন্ধ হয়ে গেলে এই 1250 জন শ্রমিক তারা কি করবে, এই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। মালিক কর্তৃপক্ষ বলেছে যে তাদের দোষ নয়, তারা শ্রমিকরাই আন্দোলন করে বাইরে বেরিয়ে গিয়ে কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মালিক কর্তৃপক্ষের দাবি। বেশ, অরুণ। सबसे बड़ा ये चोर मालिक है, कोई के पीएफ नहीं देता, कोई सर्विस नहीं देता, ये मालिक सबसे बड़ा चोर मालिक है। एकदम कुछ नहीं जमा करता है, कुछ नहीं, खाली काट लेता है, खाली काट लेता है, जमा नहीं करता है। तकलीफ तो बहुत है, हम लोग का पीएफ भी नहीं मिल रहा है, ठीक ढंग से मिल नहीं चल रहा है। हफ्ता महीना 2 महीना में एक बार बंद हो जाता है। अभी तो सुबह में बंद हुआ, हम लोग का तो 20 शिफ्ट है, माल नहीं आ रहा है तो तांत कैसे चलेगा? मेन प्रॉब्लम तो ये है। क्या झमेला हुआ? स्प्रिंग में झमेला हुआ यही हुआ कि एक मशीन से 2 मशीन बोला चलाने को, तो 2 मशीन कहाँ से चलेगा? कोई आलोचना पहले नहीं हुआ था। বহুদিন ধরেই আমাদের যে মিল চলছে সেটা আউট অফ যে হ্যান্ডস আছে ম্যান মেশিন রেশিও, তার বাইরে চলছে।
তো আমরা আজ দুদিন মানে গত শুক্রবার দিন আমরা ডিপার্টমেন্টে গিয়ে এক একটা ওয়ার্কারকে বলা হলো যে যারা চেকিং মার্ক আছে সে চেকিং মার্ক ফ্রেম আপনার পেয়ার ফ্রেমে চলবে, যেটা 4 বছর আগে ডবল মেশিন চালাতো ওরা। তারপরে কিছু টেকনিক্যাল কিছু ফল্ট ছিল, সেই জন্য মালিকরাই বলে দিয়েছিল কি সিঙ্গেল চালানোর জন্য। এবার মালিক চাইছে কি ডবল চালাতে জন্য। তো আগে মজদুর সঙ্গে বসে আলোচনা করে তারপরে তো কিছু নিয়ম কানুন যা লাগানো আছে লাগাবে। অনুপ্রবেশকারীদের খোঁজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের 8 জায়গায় ইডির অভিযান। অবৈধ অনুপ্রবেশকারীদের খোঁজে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ আরো বিস্তারিত জানাবে। অনুপ, তো অবৈধ অনুপ্রবেশকারী এবং পাসপোর্ট জাল পাসপোর্ট মামলায় ইডির পক্ষ থেকে একযোগে 8 জায়গায় তল্লাশি। একদিকে বিরাটি, বেগবাগান, পরবর্তী ক্ষেত্রে গেদে, এই প্রত্যেকটি জায়গা সহ রাজ্যের 8টি জায়গায় পরপর তল্লাশি অভিযান সকাল থেকে ইডির। তার কারণ একেবারে অবৈধ একেবারে অনুপ্রবেশকারী, তার পাশাপাশি জাল পাসপোর্ট। এই মামলায় ইডির পক্ষ থেকে যখন ফরেন অ্যাক্টে মামলা রিজু করা ইসিআর পড়ার পরবর্তী ক্ষেত্রে তারপরেই কিন্তু এক ব্যক্তির নাম উঠে আসে, যে মূলত বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিল। পরবর্তী ক্ষেত্রে বিরাটিতে বছর দেড়েক ধরে থাকছিল আজাদ জামা আর মালিক নামে এই ব্যক্তি। এবং তার খোঁজে গতকাল তিনি যখন এই বাড়িতে আসে, তার খোঁজে যখন ইডির পক্ষ থেকে তল্লাশি করতে যাওয়া হয়, সে সময় কিন্তু তিনি ঘরে যে সময় দরজা দিয়েছিল, তারপরে ইডির পক্ষ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সেখান থেকে একাধিক নথি উদ্ধার করেছে। এবং ইডির পক্ষ থেকে এই মামলা ফরেন অ্যাক্টে যে মামলা রিজু করা হয়েছিল ইসিআর করার পরবর্তী ক্ষেত্রে তারপরেই কিন্তু একযোগে 8টি জায়গা তল্লাশি। তার মধ্যে গেদে ইতিমধ্যে সেখানে একজনকে আটক করা হয়েছে এবং সেখানে পাসপোর্ট জালিয়াতি মামলায় তিনি কিন্তু একাধিক সূত্র পেয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তার সন্ধান অনুযায়ী দেখা যায় এই আজাদ মালিকের নাম উঠে আসে। তিনি হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করতেন বলে এমনটা অভিযোগ। বাংলাদেশ থেকে কলকাতা আসার পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু একেবারে ভারতীয় পাসপোর্ট তৈরি করছিল। কিভাবে এই পাসপোর্ট তৈরি করেছিল এবং হাওয়ালার মাধ্যমে কিভাবে এই টাকা পাচার করতো, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু ইডির পক্ষ থেকে আজকে অভিযান করা হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে আরো একটি জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান। পাসপোর্ট জালিয়াতি মামলায় নদিয়ায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। ভারত বাংলাদেশ সীমান্তে গেদে উত্তরপাড়ার বাসিন্দা অলোক নাথের বাড়িতে ইডির হানা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কোন কোন বিষয় খতিয়ে দেখেন যারা গিয়েছিলেন অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা? দেখো, প্রথমে জানি রাখি, দীর্ঘ 10 ঘন্টা ম্যারাথন তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পরে ইতিমধ্যে অলোকনাথকে আটক করেছে ইডি। এবং জানি রাখি যে এই অলোকনাথ, তার বিরুদ্ধে এর আগেও পাসপোর্ট তৈরি এবং ভিসা তৈরি কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং নতুন করে ইডি তদন্তে নেমে তার খোঁজ পায় এবং এই অলোকনাথের বাড়িতে দীর্ঘ 10 ঘন্টা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করে অলোকনাথকে। ইতিমধ্যে ইডি তার বাড়ি থেকে প্রায় 20টির বেশি মোবাইল ফোন এবং একাধিক নথি বাজেয়াপ্ত করেছে। মূলত ক্ষতি দেখা হচ্ছে এই যে মোবাইল ফোনের সেখান থেকে যে ট্রানজাকশন হতো বা কথোপকথন হতো, সবটাই ক্ষতি দেখছে ইডি আধিকারিকরা। পাশাপাশি যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করেছে সেই নথিগুলো কিভাবে ব্যবহার করা হতো এবং সেখানে অনেক কিছু জানতে পারা যাচ্ছে। বেশ কিছু পাসপোর্টের যে ফর্ম হয়, যে পাসপোর্টের যে চালান হয়, সেগুলো কিন্তু অরিজিনাল চালান, সেগুলো কিন্তু পাওয়া গেছে তার বাড়ি থেকে। ফলে ইডি আধিকারিকরা মনে করছে এই তদন্ত করতে গেলে আরো নথির প্রয়োজন রয়েছে। ফলে দীর্ঘ 10 ঘন্টা সেখানে তল্লাশি চালায় এবং অলোকনাথকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তাকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে পাশে জানি নাকি যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা উত্তরপাড়া, এখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। পাশাপাশি তো জানি নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ফলে ইডি আধিকারিকরা মনে করছে যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, ফলে এখান থেকে অনেকটাই যে সমস্ত কিছুরই তথ্য পাবেন আধিকারিকরা, এমনটাই মনে করছেন তারা। বেশ, কাঁথিতে বাসে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণে বাজি। ওড়িশা থেকে আসা যাত্রীবাহী বাসে তল্লাশি, বিপুল বাজি সহ মশলা উদ্ধার পুলিশের। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, এখনো পর্যন্ত পুলিশের সূত্রে কি জানতে পারছো কত পরিমাণ বাজি উদ্ধার করা হয়েছে? কোথা থেকে এই বাজি নিয়ে আসা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কারা যুক্ত? দেখো তমশ্রী, যে ছবি সামনে আসছে সেখানেই জানা যাচ্ছে যে উড়িষ্যা অর্থাৎ ভিন রাজ্য উড়িষ্যা থেকেই কিন্তু বাসে চাপিয়ে কুইন্টালেরও বেশি বাজি এবং আতশবাজির মশলা, এবং তার মধ্যে বলা যায় বেশ বাজির যে বলা যায় গতি, যেটা প্রকৃতি যেটা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মারাত্মক বিস্ফোরকও ছিল এবং সেটা আসছিল যাত্রী বাসে। ভাবো তুমি কীরকম ঝুঁকিপূর্ণ বিষয়, যাত্রী বাসে একেবারে গোপন করে পাচার হচ্ছিল।
পাচার হয়ে আসছিল কাঁথি এলাকাতে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। অর্থাৎ তুমি জানো যখন কিনা পূর্ব মেদিনীপুর থেকে দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গায় বাজি বিস্ফোরণে মানুষের মৃত্যু ঘটছে, তখন যখন ধরপাকড় জোরদার চলছে রাজ্য জুড়ে, তখনও পূর্ব মেদিনীপুরে এই ছবি যেখানে কিনা উড়িষ্যা থেকে যাত্রী বোঝাই বাসের ভেতর আনা হচ্ছিল এবং আনার পর কাঁথি থেকে বিস্ফোরকও ছিল। সুজিত, কোনো দুর্ঘটনাও তো ঘটতে পারতো, কারণ সেই যে বাসে এই বাজিগুলো আনা হচ্ছিল সেই বাসের যাত্রীরাও ছিলেন। আমার গাড়িতে লোড হয়েছে চকলেট বলকে লোড হয়। এখানে কার কাছে কে নিত এটা? এটা পাঠিলাম আমি জানি না। চালান রয়েছে না, চালান ফালান কিছু। গাড়িটা আটকালো কেন পুলিশ? আপনি দেখেছেন? গাড়ি ওই পিছনে কি বোম টোম দিয়েছে তাই জন্য গাড়ি আটকানো। দুয়ারের রিপোর্টারে চলে যাব মালদায়। মালদায় আইনজীবীর বাড়িতে ডাকাতি, তালা ভেঙে টাকা গয়না নিয়ে চম্পট। পুরাতন মালদার 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। দুটি আলমারি ভেঙে লুটপাটের অভিযোগ। সরাসরি চলে যাব, সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, যে সময় ঘটনা ঘটে সে সময় বাড়ির যারা ছিলেন দম্পতি, আইনজীবী দম্পতি কোথায় ছিলেন এবং বাড়িতে কোনো সিসি ক্যামেরা রয়েছে এখনো পর্যন্ত? তদন্তে কি আপডেট? একদম দেখো, ফাঁকা বাড়ির সুযোগে আইনজীবী দম্পতির বাড়িতে ঢুকে তছনছ লুটপাট চালালো দুষ্কৃতীরা। তুমি যেমনটা বলছিলে, পুরাতন মালদহের 10 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি পাড়া সামুন্দাই এলাকার এই ঘটনা। রহিম শেখ আইনজীবী, তার স্ত্রী, তিনি নিজেও মালদা আদালতে প্র্যাকটিস করেন। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা দুদিন মালদার বাইরে ছিলেন। আজকে যখন তারা বাড়িতে ফেরেন, দেখেন যে বাড়ির প্রবেশপথের মূল দরজা তা কিন্তু বাইরে ভিতর থেকে বন্ধ করা আছে। তাতেই সন্দেহ হয়। এবার পিছন থেকে তারা যখন ঢোকেন তখন দেখেন যে শোবার ঘর তা কিন্তু লণ্ডভণ্ড হয়ে রয়েছে। দুটি আলমারি, লকার সবই ভেঙে তছনছ। সব মিলিয়ে লক্ষাধিক নগদ টাকা, এর পাশাপাশি সোনার অলংকার তা লুটপাট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা, এমনটাই দাবি এই আইনজীবীর। ইতিমধ্যেই পুলিশ ঘটনা খতিয়ে দেখছে। আইনজীবীর দাবি, এলাকায় মাদকাসক্তের দাপাদাপি রয়েছে, এই কারণেও ঘটনা ঘটতে পারে। পুরো বিষয়টি তদন্ত হচ্ছে, এমনটাই জানিয়েছে পুলিশ। বেশ, এসে দেখছি আলমারি তালা সব ভেঙে দিয়েছে, শাবল টাবল দিয়ে পড়ে আছে, দেখি হাঁসুয়া ভুজালি সব পড়ে আছে দেখছি। টাকা প্রায় 1,10,000 ছিল। আচ্ছা। আর প্রায় 3 ভরির মতো সোনা ছিল এই বক্সটাতে। মূল কারণ হচ্ছে নেশা। আচ্ছা। হ্যাঁ, এই নেশার জন্য সব আশেপাশে সব ছেলেপেলেরা এগুলো করে বেড়েছে। কম দামে জমি বিক্রির জন্য চাপ এখানেই শেষ নয়। জমি মালিকের বাড়িতে হামলার অভিযোগ, জমি মালিকের মেয়েকে ধর্ষণের হুমকি, প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ মহিলার, বিধবা মহিলাকে মারধর। ধূপগুড়ির 11 নম্বর ওয়ার্ডের ঘটনা। সরাসরি চলে যাব, রকি চৌধুরী রয়েছে আমার সঙ্গে। রকি, প্রমোটার কতটা প্রভাবশালী যে একের পর এক হুমকি, মারধর, এমনকি তার মেয়েকে ধর্ষণের অভিযোগ, ধর্ষণের হুমকি পর্যন্ত দিচ্ছেন? দেখো, কম দামে জমি দেওয়ার জন্য কিন্তু চাপ এবং তা অস্বীকার করা, জমি দিতে অস্বীকার করায় বাড়িতে ভাঙচুর, মারধর, এমনকি ধর্ষণ করার হুমকির অভিযোগ রয়েছে ধূপগুড়ি 11 নম্বর ওয়ার্ডে। তো এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ রয়েছে যে প্রমোটার রয়েছেন, নাম অপু বক্সি, তিনি তৃণমূল আশ্রিত একজন প্রমোটার এবং তার ফলে কিন্তু তার এত দাপট। সে যে মহিলা অভিযোগ করেছেন তিনি একজন বিধবা মহিলা, তার স্বামী 3 বছর আগে মারা গিয়েছে এবং তিনি তার মেয়েকে নিয়ে সেই বাড়িতে থাকেন। 1 বিঘা জমির প্রায় দাম 2 কোটি টাকা, আর সেই জমি কম দামে দিতে হবে বলে দাবি এবং সেই দাবি না মানায় তার বাড়িতে দীর্ঘদিন ধরে অত্যাচার চালায়। অবশেষে কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছে সেই মহিলা, এমনকি ধূপগুড়ি এসডিপিওর কাছেও মৌখিকভাবে আবেদন জানিয়েছেন। এই ঘটনার পর তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানা পুলিশ। অভিযোগের ভিত্তিতে সেই অভিযুক্তকে কিন্তু আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে অন্য কেউ রয়েছে কিনা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। কোন রকম হচ্ছে দৌড়ে এসছে মাকে রেপ করার জন্য, আমি দৌড়ে গিয়ে পাথর দিয়ে ঢিল মারি, সেখানে চলে যায়, তো মানছে না। তারপর শ্মশানে এইভাবে কামড়ে আমার দিদার দিয়ে ছুঁড়ে মারলো, দুটো শ্মশান। তারপর যারা ওখানে কাজ করছিল রাজমিস্ত্রিরা, ওদেরকে ধাক্কাধাক্কি শুরু করে দিল। তারপর ওরা যখন বললো যে আমরা এখানে কাজ করবো, এখানে কী আছে, তাই ওটি মানেনি, বললো যে আমি দেখে নেবো। রাত্রে তালা দেওয়া ছিল, বাইরের যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে, আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। পুলিশ ব্যাপারটা দেখবে এবং পুলিশকে লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে, কারণ
এই বিষয়গুলো পুলিশ যদি কঠোরভাবে ব্যবহার না করে তো সমস্যা অবশ্যই হবে। এবার শাসনে চলে যাব। জমি বিবাদের সংঘর্ষ। শাসনের কৃষ্ণমাটিতে জমি বিবাদে গন্ডগোল। দুই পরিবারের মধ্যে বচসা, ধারালো অস্ত্রের হামলা। এক পরিবারের গুরুতর জখম হয়ে বারাসাত হাসপাতালে একজন ভর্তি রয়েছেন। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, জমি বিবাদ ঠিক কোন জায়গায় যেখানে এই রকম পরিস্থিতির সৃষ্টি হলো? একদম দেখো, শাসনের কৃষ্ণমাটি এলাকায় সুরাত আলী সঙ্গে জমি বিবাদ চলছিল মুসা নবীর। অর্থাৎ মুসা নবী 10 বছর আগে একটি জমি বিক্রি করে সুরাত আলীকে, কিন্তু 10 বছর পরে সেই জমি আবার ভুয়ো দলিল করে সেই জমি তিনি দখল করতে যান। আর তখনই বাদে গন্ডগোল। ইতিমধ্যেই কিন্তু একাধিকবার পঞ্চায়েত স্তরে এবং থানা প্রশাসনে একাধিকবার বসাবসি হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র আসে না। গতকাল রাতে যখন এই সুরাত আলী যখন তার বাড়িতে ছিলেন, সেই সময় মুসা নবী অর্থাৎ তার ছেলে গিয়ে সেখানে একবারে লাঠি, ছোটা, বাঁশ, লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে সেখানে গিয়ে হামলা করে। এই ঘটনায় সুরাত আলী এবং তার ছেলে ইছা নবী এই দুজন কিন্তু গুরুতর জখম হয়। তাদেরকে কিন্তু উদ্ধার করে সেখান থেকে বারাসাত জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু যেভাবে জমি দখলকে কেন্দ্র করে এবং ভুয়ো জমি দলিল তৈরি করে জমি দখল, ফলে ইতিমধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু শাসন থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ কতটা ব্যবস্থা নেয়। কিন্তু ইতিমধ্যেই কিন্তু যে সুরাত আলী হাসপাতালে ভর্তি, তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। বেশ জিয়াউল, পূর্ত দপ্তরের জায়গা, সেই জায়গা দখল করে ঘর ও দোকান তৈরির অভিযোগ। নিকাশি নালা দখল করে ঘর ও দোকান তৈরি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নতুন নিকাশি নালা তৈরিতেও বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসী। সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, যে পূর্ত দপ্তরের জায়গা দখল করে ঘর দোকান তৈরির অভিযোগ রয়েছে, তাতে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। তাহলে প্রশ্ন হলো, এই ঘর দোকান তৈরি কারা করছেন? দেখো তমশ্রী, এটা অ্যাকচুয়ালি একটি পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ, কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন থেকে ওই এলাকায় পূর্ত দপ্তরের জমি দখল করে ওই বাড়িটি রয়েছে। এবং শুধু তাই নয়, সম্প্রতি একটি নিকাশি নালা হচ্ছে। ওই এলাকায় বৃষ্টির জমা জলের সমস্যা রয়েছে। সেই জমা জলের সমস্যা সমাধান করবার জন্য পঞ্চায়েত থেকে একটি নিকাশি নালা তৈরি করা হচ্ছে, এবং সেই নিকাশি নালার জন্য ওই ঘরের জন্য, ওই বাড়ির জন্য জায়গা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন পঞ্চায়েত প্রধানকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে ওই দখলকারীকে হটানোর দাবিতে কিন্তু স্থানীয় বাসিন্দারাই পথে নামলেন এবং তারা রীতিমতো পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। যদিও স্থানীয়দের এই বিক্ষোভের পরে প্রশাসনের থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দখলকারীকে হটিয়ে ওখানে নিকাশি নালা তৈরি করা হবে। তমশ্রী, বেশ, একটা খেলার মাঠ, আর সেই খেলার মাঠের পাশে ক্যাফেটেরিয়া তৈরি হবে বলে জানানো হয়েছিল স্থানীয় মানুষজনকে, কিন্তু ক্যাফেটেরিয়া হচ্ছে না, সেখানে মদের দোকান ও বার তৈরির অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত মাটিকুমড়ো গ্রামের রীতিমতো উত্তেজনা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এভাবেই প্রতিবাদ করেন গ্রামের মহিলারা। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, বলা হয়েছিল ক্যাফেটেরিয়া হবে, সেখানে বার এবং সেখানে তৈরি করা হচ্ছে মদের দোকান। প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, এই বিষয়টি নিয়ে যখন জানতে পারে স্থানীয় বাসিন্দারা ক্যাফেটেরিয়া নয়, সেখানে মদের দোকান এবং বার তৈরি করা হবে, তারা কিন্তু ইতিমধ্যেই রানাঘাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছিল। এবং তাদের যেটা অভিযোগ রয়েছে, যে খেলার মাঠ রয়েছে, দীর্ঘদিনের খেলার মাঠ, পাশাপাশি এখানে যদি মদের দোকান বা বার তৈরি হয়, সেক্ষেত্রে এলাকার পরিবেশ নষ্ট হবে এবং চলাফেরার ক্ষেত্রে বা খেলাধুলার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং অন্যদিকে আরেকটি অভিযোগও রয়েছে, যে যেখানে বার বা মদের দোকান তৈরি করা হচ্ছে, তার থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে প্রাথমিক স্কুল এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ফলে পুরো এলাকার পরিবেশ নষ্ট হয় বলে অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এবং এর আগেও থানাতে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে নতুন করে বার তৈরি একেবারে প্রস্তুতি নেওয়া হয়েছিল, যার জন্য স্থানীয় বাসিন্দা তারা রুখে দাঁড়ায় এবং পুলিশকে গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং বেশ কিছুক্ষণ রাস্তা আটকে তারা সেখানে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু প্রতিবাদ দেখায়। এবং পরবর্তী সময় পুলিশের হস্তক্ষেপ, পুলিশের আশ্বাসে সেখান থেকে অবরোধ থেকে সরে দাঁড়ায়। কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা তাদের দাবিতে অনড় রয়েছে। তাদের যেটা বক্তব্য, এখানে কোনো মতেই বার বা মদের দোকান করতে দেওয়া যাবে না। যদি হয় সেক্ষেত্রে এখানকার পরিবেশ নষ্ট হবে। এবং স্কুল রয়েছে, সেখানে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, খেলার মাঠ রয়েছে, যে খেলার মাঠে নিয়মিত অনুশীলন হয়, ফলে সমস্ত কিছু নিয়ে কিন্তু পুলিশকে তারা এর আগে যেমন এখানে কিছুতেই মদের দোকান বার খোলা যাবে না, কারণ এখানে বলা হয়েছিল ক্যাফেটেরিয়া করা হবে।
নিউ দীঘার নার্সিংহোমে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। পরিবারকে না জানিয়েই কাঁথির নার্সিংহোমে স্থানান্তর। গতকাল রাতে কাঁথির নার্সিংহোমেই মৃত্যু হয় মহিলার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে পঙ্কজ রয়েছে। পঙ্কজ, ঠিক কি অভিযোগ, কি হয়েছিল? নার্সিংহোম কর্তৃপক্ষই বাকি বলছে। দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে নিউ দীঘা নার্সিংহোমের ঘটনা, যেখানে এই নকি বসান এলাকায় শালিমা বিবি একজন মহিলা, তিনি কিন্তু গর্ভবতী প্রসূতি অবস্থায় সেখানে ভর্তি হয়েছিলেন গত রবিবার। সেক্ষেত্রে সেখানে তার প্রসূতি, যেখানে তার বাচ্চা হয়, শিশুকন্যার জন্ম হয়, তারপরেই কিন্তু তিনি অসুস্থ হয়। পরিবারের পক্ষ থেকে যারা অভিযোগ করছে, যেখানে শিশু, যেখানে বাচ্চা প্রসবের পরেই কিন্তু যেখানে তার যে স্ত্রী যেখানে অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে না জানিয়েই, তাদের পরিবার থেকে না জানিয়ে তাকে কিন্তু অন্যত্র নার্সিংহোমে ট্রান্সফার করা, স্থানান্তরিত করা হয়। যেখানে কাঁথিতে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়, সেক্ষেত্রে সেই জায়গায় তার মৃত্যু হয়। তারপরে পরিবারদের অভিযোগ যে ভুল চিকিৎসা করেছেন, তার জন্য কিন্তু এই মৃত্যু হয়েছে। এই নিয়ে কিন্তু আজকে তাকে কিন্তু যেখানে এই নার্সিংহোম, নিউ দীঘা নার্সিংহোমের কাছে এই তারা বিক্ষোভ দেখান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধন্যবাদ পঙ্কজ। মেখলিগঞ্জে সেখানে জলের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। কেন করবেন না বলুন তো? 12 বছর আগে লাইন বসেছে, কিন্তু 12 বছরে আজও আসেনি জল। সরাসরি চলে যাব, শুভঙ্কর সাহা রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, 12 বছর আগে লাইন বসলেও এখনো জল আসেনি, সমস্যা কোথায়? কেন জল পাচ্ছেন না এখানকার মানুষজন? হ্যাঁ দেখো, খাতায় কলমে এই প্রকল্পের কাজ মেখলিগঞ্জ ব্লকের নিস্তর গ্রাম পঞ্চায়েতে এই জল প্রকল্পের কাজ 12 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু বাসিন্দাদের বাড়ি বাড়ি এখনো জল পৌঁছায়নি। কারণ এই যে জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল, একাধিক ঠিকাদার বদল হয়েছে, একাধিক এজেন্সি বদল হয়েছে। কেউ কাজ অর্ধেক করে ফেলে রেখে চলে গিয়েছে, নতুন ঠিকাদার এসেছে, তারাও ইনকমপ্লিট করেছে। বর্তমানে যে ঠিকাদার সংস্থা কাজ করছিল, তারাও সম্পূর্ণরূপে কাজ করেনি। কিন্তু তার ফলে কিন্তু এই যে বাড়ি বাড়ি যে পরিশ্রুত পানীয় জল প্রকল্প, পানীয় জল পাওয়ার কথা, সেই পানীয় জল পাচ্ছিল না। এদিন দুপুরে যখন ওই ঠিকাদার সেই জল সরবরাহ প্রকল্পের ভেতরে যে পাইপ ছিল, সেই পাইপগুলো যখন নিয়ে বেরিয়ে যেতে যাচ্ছিল, তখনই স্থানীয় বাসিন্দারা তাদের বিক্ষোভ দেখায় এবং আটকে দেয়। তাদের এই বিক্ষোভে সামিল হন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তারও বক্তব্য যে দীর্ঘদিন ধরে এই প্রকল্প নিয়ে একটা টালবাহানা চলছে, তাই এই প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ হয় এবং বাসিন্দারা জল পান, সেই অবশ্যই কবে এই কাজ শেষ হয় আমরা খবর দেখালাম, অবশ্যই নজর রাখবো আমরা। চলুন এবার একটু ঘুরে আসি মশলা মেলা থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গোবরডাঙ্গায় জমজমাট মশলা মেলা। এবং আপনাদের জানিয়ে রাখি, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এই মেলা। পয়লা বৈশাখে ভিড় মশলা মেলায়। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এই মশলা মেলার ইতিহাসটা ঠিক কি? দেখো, 1822 অর্থাৎ ইংরেজ আমল থেকে কিন্তু এই মশলা মেলা চলে আসছে, অর্থাৎ প্রায় 203 বছর ধরে এই মশলা মেলা চলছে। মূলত এই 1822 সালে অর্থাৎ পয়লা বৈশাখের দিনই এই মশলা মেলা, অর্থাৎ কালী মন্দিরের পুজো দিয়েই কিন্তু এই মশলা মেলার উদ্বোধন হয়েছিল। তার কারণ এই একেবারে সেই সময় কিন্তু এত সড়ক যে যোগাযোগ সেই সময় ছিল না, অর্থাৎ যমুনা নদীর তীরে এই কালী মন্দির, এবং সেখানেই কিন্তু বিভিন্ন দেশের যারা বণিক ছিলেন, তারাই কিন্তু বিভিন্ন মশলা নিয়ে এই যমুনা নদীর পাড়ে সেখানে বেচাকেনা করতেন। এবং সেই রীতি এখনো পর্যন্ত রয়েছে, এবং এখনো পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ, তারা যারা মশলা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা যেমন আসেন এবং যারা মশলা কেনেন, অর্থাৎ সারা রাজ্যের মানুষ কিন্তু এখানে আসেন। সারা বছরের যা মশলা, সেগুলো কিন্তু এখান থেকে গোবরডাঙ্গা মেলা থেকেই কেনেন। অর্থাৎ সেই রীতি চলে আসছে এখনো পর্যন্ত। 203 বছর ধরে এই মেলা কিন্তু হয়ে আসছে। ফলে এই মেলা ঘিরে কিন্তু জমজমাট, তার কারণ সারা রাজ্যের মানুষ কিন্তু এখানে আসেন। এবং আজকে শুরু হলেও প্রায় টানা 10 দিন ধরে এই মেলা চলে, এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা বছরের যা মশলা লাগে পরিবারের, সেখান থেকে কিন্তু এই মশলা সংগ্রহ করে। সঙ্গে অন্যান্য রাজ্যের বিভিন্ন যারা মশলা ব্যবসায়ী, তারাও কিন্তু এখানে আসেন, একেবারে খোলা মনে ব্যবসা করেন। ফলে একটা জমজমাট গোবরডাঙ্গার মশলা মেলা। বেশ, সদানন্দ দত্ত জানেন কিভাবে বর্ষবরণকে স্বাগত জানান? ডুব দিয়ে। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্য যমুনা বাঁধে ডুব দিয়ে বর্ষবরণ।
1432টি ডুব দিয়ে বর্ষবরণ করলেন বিষ্ণুপুরের যুবক সদানন্দ দত্ত। সরাসরি চলে যাব, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, এর আগেও আমরা দেখেছিলাম যে ইংরেজি নতুন বছরকেও স্বাগত জানাতে এইভাবেই ডুব দেন। এর পিছনের কারণটা ঠিক কি, এবং তাকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমান এই দিনগুলোতে? বছর অর্থাৎ বাংলা নববর্ষ এবং ইংরেজি যে নতুন সাল, সেই সালের প্রথম দিনেই যেন বিষ্ণুপুরের ইতিহাসে আরও একটা মাত্রা যোগ দেয় এই সদানন্দ দত্ত। তার উদ্দেশ্য কোনো একদিন হয়তো গিনিস বুক অফ ওয়ার্ল্ডে তার নাম উঠবে, এই স্বপ্ন দেখেই কিন্তু সদানন্দ দত্ত আজ থেকে প্রায় 16-17 বছর এই প্রচেষ্টা করে যাচ্ছে। প্রতি বছরই তার কাজ নববর্ষের এই দিনে নতুন বছর যতগুলি সংখ্যায় ততগুলি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া। অর্থাৎ 1432 সাল আজ ঐতিহ্যের যে যমুনা বাঁধ, মল্ল রাজাদের সেই যমুনা বাঁধ, সেই যমুনা বাঁধের জলে 1432টি ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নিল এই সদানন্দ, যা দেখতে রীতিমতো ভিড় জমিয়েছিল বিষ্ণুপুর। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। দুয়ারে রিপোর্টারে সব শেষে মন ভালো করা একটা ছবি দেখাবো আপনাদের। নিয়ে যাব পূর্ব সিকিমে। ফের বরফে ঢাকলো পূর্ব সিকিম। ভারত চীন সীমান্তে টানা তুষারপাত, বরফ ঢাকা নাথুলাও। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, স্বাভাবিকভাবে যে ছবি দেখে স্টুডিওতেও আমরা একটা উচ্ছ্বাস রয়েছে আমাদের মধ্যে, যারা সামনে রয়েছেন পর্যটকরা, তাদের মনে কতটা উচ্ছ্বাস রয়েছে সে তো বোঝাই যাচ্ছে। পার্থ, একেবারে তাই। দেখো, একই তো বাংলা নববর্ষ, বহু বাঙালি পর্যটক কিন্তু এই মুহূর্তে সিকিম বেড়াতে গেছেন, কেউ নর্থ সিকিম, কেউ বা ইস্ট সিকিমে। সেই পূর্ব সিকিমেরই কিন্তু যে ইন্দো চায়না সীমান্ত, নাথুলা, বাবাধাম মন্দির, এই যে সংলগ্ন এলাকা, সেটা পুরো এলাকা কিন্তু সাদা বরফের চাদরে, পুরো চাদরে কিন্তু ঢাকা পড়ে গেছে। যেদিকে দু চোখ যায় শুধু সাদা আর সাদা। স্বাভাবিকভাবেই যে পর্যটকরা আজকে এখানে বেড়াতে গেছিলেন তারাও যার পর নয় খুশি, কেননা ঝড়ে তুষার ঝরতে থাকে। একেবারে বিকেলের পর থেকে কিন্তু এই তুষারে ঢাকা পড়ে যায় গোটা পূর্ব সিকিম এলাকা, এবং তার যে ক্ষেত্রে ঢালু তাপমাত্রা যেমন কিছু নামছে, এর প্রভাব কিন্তু এসে পড়েছে আমাদের রাজ্য। দার্জিলিংও বৃষ্টি হয়, কালিম্পংও কিন্তু মুষলধারায় বৃষ্টি চলে দুপুরের পর থেকে। স্বাভাবিকভাবে তাপমাত্রা খানিকটা অনেকটাই কমেছে তাপমাত্রা নামে পাহাড় জুড়ে। আর আগামী